আমির এতটা বেচাল কি করে হলো? তার ডানে এমন ফুল কিভাবে হলো? নিজের প্রতি নিজের কঠোর নিয়ন্ত্রণ আছে বলে এতদিন সে জানতো, তবে আজ সে এমন বেপরোয়া কাজ কিভাবে করলো? চিন্তায় তার অস্থিরতা, সারা রাত এক ফোঁটাও ঘুম এলো না। তোহা নিশ্চয় আমিরকে খুব খারাপ ভাবছে। ও কি এখন থেকে তাকে ঘৃণা করবে? মানে আমিরকে এভাবে দৌড়ে কোথায় গেল? আমির কি এখনই গিয়ে ক্ষমা চাইবে? তার কি ক্ষমা চাওয়া উচিত? দ্বিধাদ্বন্দ্বে কেটে গেল রাত। পরে রানু এসে আমিরের ঘরের অবস্থা দেখে হতভম্ব। ড্রেসিং টেবিলে আয়না ভেঙে পড়ে আছে, আমিরের হাতে ব্যান্ডেজ, কপালে, গালে, ঠোঁটে জখম। চোখ দুটি ফুলের লাল টকটকেও দেখাচ্ছে। তার এমন করুণ অবস্থা দেখে রানু বিলগ্ন কণ্ঠে বলল, এসব কি বাবা, তোর এই অবস্থা কেন? আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি রানু আন্টি। কি ভুল করেছিস? না, কিছু না। কিছু না মানে? ড্রেসিং টেবিলটা ভাঙলো কিভাবে? নিজের সাথে কি করেছিস সব তুই? রানু অস্থির হয়ে উঠল। আমির কোনো জবাব দিল না। নিমিষে দেয়ালের দিকে সে কি যেন ভাবতে লাগলো। রানু ফার্স্ট এড বক্স বের করলো। আমিরের কপালে ক্ষত, গালের কাটা দাগ, ঠোঁটের কোনায় তুলো দিয়ে স্যাফলিন ঘষতে ঘষতে বলল, কাদের সাথে লেগেছিলে? তোকে এত বলি সাবধানে থাকবি, তাও কি তোর হুঁশ হয় না? কোন দিন যেন দেখবো রাস্তায় মরে পড়ে আছিস। নিজের জীবনের প্রতিও কি একটু মায়া নেই তোর? আমি জানি না ওরা কারা ছিল, হঠাৎ এসে আক্রমণ করলো আমার উপর। প্রথমে ভেবেছিলাম ছিনতাইকারী, কিন্তু ওরা টাকা পয়সা কিচ্ছুই নেয়নি, শুধু মারধর করে চলে গিয়েছে। কি সাংঘাতিক ব্যাপার! অনেক মানুষ ছিল নিশ্চয়ই। তা তো ছিলই। সেজন্যই বলি, সামান্য কয়েকটা ছোকরার পক্ষে তো আর আমার শক্তিশালী ছেলেকে হারানো সম্ভব না। রানু খুব গর্ব করে কথাটা বলল। ব্যথার জায়গায় স্যাবলন পরতে ক্ষীণ জ্বলনি অনুভব করলো আমির। মৃদু চেঁচিয়ে উঠল। রানু ফু দিয়ে বলল, তোহার থেকে যখন শুনলাম রাতে তুই আহত অবস্থায় বাড়ি ফিরেছিস, তখন তো খুব ভয় পেয়ে গেছিলাম। তুই নাকি ওর সাথে খারাপ ব্যবহার করেছিস। ও কি তোমাকে কিছু বলেছে? আমি সতর্ক কণ্ঠে প্রশ্নটা করলো। রানু বলল, তেমন কিছু বলেনি, শুধু বলেছে তুই অভদ্রতা করেছিস। অভদ্র মানুষ তো অভদ্রতাই করবে। কি এমন অভদ্রতা করেছিস যে মেয়েটা এত রেগে আছে? রেগে আছে কি করে বুঝলে? তোকে গালাগাল দিচ্ছিল। আমি বললাম তোর জন্য কফি বানাতে, তাও বানালো না। ও নাকি আর কখনো তোর সামনেই আসবে না। মেয়েটার সাথে এমন কেন করিস বলতো? ও কিন্তু অনেক সেনসিটিভ। সামনে না আসাই তো ভালো। তোদের ব্যাপার স্যাপার আমি কিছুই বুঝতে পারছি না। যাই হোক, আমি কিন্তু তোহাকে অনন্যার একটা শাড়ি দিয়েছি। ওর পরার মতো কোনো জামা ছিল না। আমিরের স্মৃতিতে পুনরায় ভেসে উঠল তহার বেড়ালের মতো আদুরি মুখটা। লাল শাড়িতে কি চমৎকার মিষ্টি দেখাচ্ছিল তাকে। একটু অন্যমনস্ক হয়ে বলল, দেখেছি, মায়ের শাড়িতে ওকে সুন্দর লাগছিল। তাই না? আমারও অনেক ভালো লেগেছে। সকাল সকাল ওকে দেখেই আমি খুশি হয়ে গেছি। মনে হচ্ছে রোজ যদি এরকম একটা জ্যান্ত পুতুল শাড়ি পরে সারা বাড়িতে ঘুরে বেড়াতো তাহলে মন্দ হতো না। আবির, শোন, একটা কথা বলি তোকে। তুই কিন্তু আবার রাগ করিস না। আমির হয়তো কথাটা বুঝতে পারল, আগে গম্ভীর হয়ে শোধালো। কি কথা? তোহা কফি নিয়ে আমিরের ঘরে প্রবেশ করলো। তাকে দেখে রানু আর কথাটা বলে উঠতে পারল না। তোহা এক পলক আমিরের দিকে চেয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। শুকনো গলায় বলল, আমার রুটি গোল হচ্ছে না রানু আন্টি, আপনি একটু এসে দেখলে ভালো হয়। ও মা, তুমি আবার রুটি বেলতে গেলে কেন? আমি তো আসছিলামই। আবির, কফি খেয়ে নিচে আয় বাবা। রানু উঠতে নিয়ে আবারও বসলো। তোহার শাড়িটার দিকে চেয়ে বলল, আজকে ওকে নিয়ে একটু শপিংয়ে যায় আবির। মেয়েটার একটাও জামা নেই, শাড়ি পরে কতক্ষণ টাকা চাই। আমির কিছু বলার আগে তোহা রুদ্ধ কণ্ঠে বলে উঠল, আমি কোথাও যাব না। কেন? না গেলে তোমার চলবে কিভাবে? রানু প্রশ্ন করলো। তোহা মুখ ভারী করেই বলল, আমি গেলে আপনার সাথে যাব আন্টি, অন্য কারোর সাথে যাব না। আমির এই কথা শুনে অন্যদিকে চেয়ে হাসলো। সে জানে তোহা এসব কেন বলছে। রানু চোখ বড় করে একবার আমিরের দিকে তাকালো, তো একবার তোহার দিকে। পর মুহূর্তেই বলল, ওহ, বুঝেছি।
কাল রাতের ওই ঘটনার জন্য এখনো রেগে আছো, তাই তো? আবির, ওকে সরি বল বাবা। আমি তোহার দিকে তাকিয়ে ফুর্তিতভাবে বলল। আই এম সরি। তোহার সরু চোখে চাইল, রাগে মুখে শক্ত হয়ে উঠল তার। এবার হয়েছে? তোহা হাত ভাঁজ করে অন্যদিকে তাকালো, কঠিন গলায় বলল। একদমই না, সরিতেই সব সমস্যার সমাধান হয়ে যায় না আন্টি, আর এইটা তো অনেক বড় সমস্যা। রানু বিস্মত হলো, একটু উদ্গ্রীব হয়ে বলল। কি এমন সমস্যা আমাকে কি বলা যায়? তাহলে আমি সলভ করে দিচ্ছি। বলো, ও তোমার সাথে কি করেছে যে তুমি এমন রেগে ঢোল হয়ে আছো? তোহার জবাব বন্ধ হয়ে গেল, গলার রং লালচে হলো। আমি ঠোঁট চেপে বলল। আমিও বুঝতে পারছি না আমি কি এমন করেছি। তোহা বিস্মিত দৃষ্টিতে তাকালো। মানুষটা কেমন খাটাস, আঙ্গুল উঠিয়ে বলল। মানে আপনি ভুলে গেছেন? আমি ঠোঁট উল্টালো, যেন সে সত্যিই ভুলে গেছে। রাগে ফুঁসে উঠল তোহা, রানুর দিকে তাকিয়ে বলল। আন্টি, ওনার কিন্তু সব মনে আছে, উনি আপনার সামনে ঢং করছে। কি অবস্থা? ঢং কেন করবে? আচ্ছা, তুমিই বলে দাও, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। নিষ্পাপ কণ্ঠে। তাই তো, তুমি বলছো না কেন? বলো কি করেছি আমি? তোহার মুখমণ্ডল লাল হয়ে এলো। ল্যাম্পবোর্ডের পাশে একটা ছোট্ট টেবিলের উপর কফির কাপটা শক্ত করে রাখলো সে, জ্বলন্ত দৃষ্টিতে বলল। আপনি সত্যিই একটা অভদ্র। রানু পরিস্থিতি সামাল দিতে দূরত্ব মীমাংসায় এলো। বুঝেছি, ও নিশ্চয়ই খুব অভদ্র কাজ করেছে, যেটা তুমি বলতেও পারছো না, আবার ভুলতেও পারছো না। তাহলে তুমি বরং ওর অভদ্র কাজটা ওকে ফিরিয়ে দাও। ও যেটা করেছে তুমি তার চেয়েও অভদ্র কিছু করো, শোধবোধ হয়ে গেল। আমি হেসে ফেললো এই কথায়। তোহার লজ্জায় হতবিম্ব বনে গেল। রানু উঠতে উঠতে বলল। আমার এখানে বসে তাহলে চলবে না, আমি যাচ্ছি আমার কাজে। তোমরা দ্রুত ঝামেলা মিটিয়ে খেতে এসো। রানু চলে যেতে আমিরের হাসি মুখের দিকে চেয়ে তোহা কটমট করে বলল। আমি আপনার নামে পুলিশের কাছে কমপ্লেন করব, তারপর সব মনে পড়বে আপনার, অসভ্য লোক। কি নিয়ে কমপ্লেন করবে? আমি কি কোনো ক্রাইম করেছি? অবশ্য ক্রাইম করেছেন। তোহা একটা উৎক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে চলে যেতে নিলে আমির পিছু ডাকলো। শোনো। তোহা দাঁড়ালো, কিন্তু ফিরে তাকালো না। আমি ইতদৃষ্ট করে বলল। সরি, রানু আন্টির সামনে এতক্ষণ মিথ্যা বলছিলাম, আমার সব মনে আছে। আর আমি আমার কাজের জন্য লজ্জিত। এরকম আর কখনো হবে না। তোহার আগে দৃষ্টিতে তাকালো এবার। আমি জানতাম আপনি আস্ত একটা নাটকবাজ, আর সরি বললেই আমি সব ভুলে যাব কেন? আমাকে আপনার কি মনে হয় আমি কি কোনো পণ্য যে যখন ইচ্ছে স্পর্শ করবেন আর সরি বললেই পার পেয়ে যাবেন? এতই সহজ? আমির বিহম্বল হয়ে তাকিয়ে রইল তোহার রাগান্বিত মুখের দিকে। বড় বড় কঠিন চোখে মায়াবী লাগছে তাকে। তোহার মুখে আমির আবারও বেশ্যামালে হয়ে যাচ্ছে। খুব কষ্টই নিজেকে সামলে নিয়ে বলল। দেখো, আমি ইন্টেনশনালি কিছুই করিনি। ইন্টেনশনলি করেননি মানে? আপনাকে কেউ জোর করছিল নাকি? না, কিন্তু থাক, আর এক্সকিউজ দিতে হবে না, আপনার সাথে আমার কোনো কথাই নেই। তোহা বের হয়ে গেল। তার ছেলে মানুষই অভিমান আচরণ দেখে আমি না হেসে পারল না। মনে মনে বলল, কিউট। অন্যমনস্ক হয়ে কপিতে চুমুক দিতে নিয়ে আমি ঠোঁট পড়ে গেল। সে হাত দিয়ে স্পষ্ট করে নিজের ঠোঁট। এই ঠোঁটে এখনও তোহা লেগে আছে। সকাল সকাল মুড খারাপ হওয়ার জন্য স্নেহার একটা ফোন কলে যথেষ্ট। না চাইতো আমিরকে ফোন কলটা রিসিভ করতে হবে, না হলে দেখা যাবে স্নেহা বারবার ফোন করবে এবং এক সময় এখানেও চলে আসতে পারে। আমি কোনোভাবেই তার রিস্ক নিতে চাই না। যেখানে তোহা আছে, যেখানে স্নেহা আছে, পরিস্থিতি মাত্রই বিপজ্জনক। হ্যালো জান, কোথায় তুমি? রাতে বাড়িতে আসোনি কেন? আমি কখন কি করব তার সব কৈফত কি তোমাকে দিতে বাধ্য নয়। তুমি নিজের কাজের হিসাব রাখো, আমাকে নিয়ে ভাবতে হবে না। আমি খুব বিনয়ের সাথে কথাটি বলল। স্নেহা বলল। বুঝেছি, এখনো তোহার ব্যাপারটা নিয়ে রেগে আছো, তাই না? তুমি কি এখন ওর কাছেই আছো, রানু আন্টির বাড়িতে? আমি যেখানেই থাকি তোমার তাতে কি? এমন সময় রানু এসে বলল। বাবা আবির, তোহাকে নিয়ে শপিংয়ে গেলে এখনই বেরিয়ে পড়। ওয়েদারটা ভালো আছে, কিছুক্ষণ পর রোদ উঠে গেলে কিন্তু আর ভালো লাগবে না। আমিরের কারণে মাইক্রোফোন ছিল, সেটা রানু খেয়াল করেনি।
তাই অবনীলায় শপিংয়ের কথাটা বলে ফেলল। ওই পাশ থেকে এই কথা শুনে বিব্রতালু জ্বলে উঠল স্নেহা। তুমি ওই মেয়েকে নিয়ে শপিংয়ে যাচ্ছ নাকি? আমি যেখানে যাই, যাকে নিয়ে যাই, নান অফ ইয়োর বিজনেস। কথাটা বলে ফোন রেখে দিল সে। রানু জিভ কেটে বলল, স্নেহা ছিল নাকি? আমি খেয়াল করিনি। সব কি শুনে ফেললো? বাদ দেওয়ার কথা। রানু একবার আশেপাশে তাকালো। তোহা এখানে নেই, রান্নাঘরে আছে। এই সুযোগে সে বলল, তোকে একটা কথা বলবো বাবা। বলো। রানু আমিরের হাতের বাহু স্পর্শ করে গলায় সবটা অনুরোধ ঢেলে দিয়ে বলল, তুই তোহাকে বিয়ে করে ফেল। তোমার রান্নাঘর থেকে বের হচ্ছিল। বিয়ের প্রস্তাব শুনে আবারও ভিতরে ঢুকে গেল। দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। আমির বিস্মিত কণ্ঠে বলল, মানে? তোমার কি মাথা ঠিক আছে? মাথা আমার একদম ঠিক আছে দেখেই এই কথা বলছে। তুই ওর দিকে কিভাবে তাকাস সেটা তো আমি খেয়াল করেছি নাকি? ও যখন হসপিটালের বেডে শুয়েছিল তখন তোর অবস্থাও আমি দেখেছি। উৎভ্রান্তের মতো আচরণ করছিলি। ওর কাছে বসার জন্য নার্সের সাথে পর্যন্ত ঝগড়া শুরু করে দিলে। এমন পাগল হতে তোকে আমি কখনো দেখিনি। তবুও তুই বলবি ওকে তুই ভালোবাসিস না? আমি থতমত খেল। অপ্রস্তুত হয়ে হালকা হাসার চেষ্টা করে বলল, কি আজব কথা বলছো? মৃত্যুর আগে ওর বাবা আমাকে ওর দায়িত্ব দিয়ে গিয়েছে, তাই ওর প্রতি আমার একটা রেসপন্সিবিলিটি আছে। কোনটা রেসপন্সিবিলিটি আর কোনটা ভালোবাসা সেটা বোঝার যথেষ্ট বয়স আমার হয়েছে। তাছাড়া তুই আমার পেটের ছেলে না হলেও ছোট থেকে তোকে আমি মানুষ করেছি। তোর মনের কথা আমি বুঝবো না এটা তো আর হতে পারে না। এতটাও বোকা ভাবিস না আমাকে। আমি বিরক্ত হওয়ার ভান ধরে বলল, তুমি আমার মাথা ব্যথা করে দিচ্ছ। সকাল সকাল কি এক আজাইরা পেঁচাল শুরু করলে? তোমার কি আর কোনো কাজ নাই? আমি আজাইরা প্যাচাল পারছি? প্রসঙ্গ চেঞ্জ করবি না। বল তুই ওকে ভালোবাসিস না? আমির অন্যদিকে চেয়ে তারা দেয়া গলায় বলে উঠল, একদম না। আমার চোখের দিকে তাকিয়ে বল। কি আশ্চর্য! আমি মিথ্যা বলবো কেন? তুই মিথ্যুক, এই জন্যই মিথ্যা বলবি। আমি রানুর চোখের দিকে তাকিয়ে চেয়াল শক্ত করে বলল, কেন অসম্ভব শুনি? ও তো আমাকেই সহ্যই করতে পারে না। তাছাড়া ও জানে আমি বিবাহিত। স্নেহার সাথে তো তোর কোনো সম্পর্ক নেই। তোদের বিয়েটাও কোনো বিয়ে না, এসবও জানে। তুমি এসব কেন ওকে বলতে গিয়েছ? ও যদি রাজি হয় তাহলে কি তুই রাজি হবি? ও কেন রাজি হবে? কি আশ্চর্য! আশ্চর্য হওয়ার তো কিছু নেই, রাজি হতেই পারে। আমার ছেলে দেখতে তো কম সুদর্শন না। তুমি ওকেও এই ব্যাপারে জিজ্ঞাসা করেছো নাকি? এখনো করিনি, কিন্তু তুই বললে এতটুকু উপকার করতেই পারি। রানু ইচ্ছা করে মিথ্যা বলল। আমি দু হাত জড়ো করে মাথায় ঠেকিয়ে বলল, লাগবে না আমার এত উপকার। দয়া করে তুমি এই বিষয়ে আর কথা বলা বন্ধ করো। ঠিক আছে, বন্ধ করব। কিন্তু তার আগে বল ওকে ভালোবাসিস তুই? সত্যি কথা বলে দে, তাহলে আমিও আর জ্বালাবো না। আমির হতাশ দৃষ্টিতে তাকালো। রানু নাসর বান্দা, উত্তর না শুনে সে যাবে না, ঠায় দাঁড়িয়ে রইল। আমি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে বলবো, কিন্তু পরে এই বিষয়ে আর কোনো প্রশ্ন করতে পারবে না। বললাম তো, তুই যদি সত্যি বলিস তাহলে আর জ্বালাবো না। ভালোবাসা কি তা জানি না, কিন্তু ও আমার ভেতরে একদম নষ্ট করে ফেলেছে। আমির বলল, ভালোবাসি কি না জানি না, কিন্তু ও আমার জীবনে সুখ শান্তি নষ্ট করে দিয়েছে। আমি এক মুহূর্ত স্থির থাকতে পারছি না। ওকে দেখলে অদ্ভুত একটা জ্বালা হয় বুকে, দম বন্ধ হয়ে আসতে চায়, মনে হয় মরে যাব। রানু হাসতে হাসতে আমিরের পিঠে চাপড় দিয়ে বলল, এটাই তো ভালোবাসা পাগল। আমি কোনো কথা বলল না, মাথা নিচু করে রইল। সে সিদ্ধান্তহীনতায় ভুগছে, নিজের সর্বনাশ স্পষ্ট দেখতে পাচ্ছে। অন্যদিকে আমিরের স্বীকারোত্ত শুনে তোহার শরীর সিঁড়ি সিঁড়ি ঠান্ডা বাতাসের শীতলতা কেঁপে উঠল। রক্তের স্রোত বয়ে গেল, তারলো একটা গাছির লজ্জাময় অনুভূতি। অদ্ভুত ভালো লাগা মনে আবেশে হলো। রানুকে রান্নাঘরে আসতে দেখে তোহা আটসাট হয়ে দেওয়ালের সাথে লেগে দাঁড়িয়ে রইল। রানু তাকে লক্ষ্য করে বলল, সব নিজের কানে শুনেছে তো? তোহার লজ্জায় কুকড়ে গেল, মাথা নিচু করে ফেলল। রানু কাছে এসে তোহার চিবুক স্পর্শ করে বলল, আমি চাই তোমরা অনেক সুখী থাকো। এখন থেকে আমি সবসময় করুণাময়ের কাছে একটাই প্রার্থনা করব, তিনি যেন খুব দ্রুতই তোমাদের মিলিয়ে দেন। তোহা কিছু ভাবতে না পারি রানুকে জড়িয়ে ধরল। তার চোখ দিয়ে নামলো অশ্রু। রানু হেসে ফেলল। একটা পিচ রঙের পাতলা শাড়ি পরিয়ে রানু তোহাকে নিজের হাতে সাজালো। পরিপাটি করে চুল আশ্রে দিল, লিপস্টিক ঠোঁটে লাগিয়ে দিল।
তোহা কখনো গাঢ় লিপস্টিক দেয় না, তার লজ্জা লাগে। সাজগুলো সে খুব একটা অভ্যস্ত নয়, সবসময় সিম্পল থাকে। কিন্তু এবার রানু ধমক খেয়ে লিপস্টিক দিতেই হলো। আমি গাড়িতে বসে অপেক্ষা করছিল, তোহা এসে জানলার টোকা দিতে আমি ওকে দেখে থমকে গেল কিছু মুহূর্তের জন্য। বুকে টুকটুকানি বেড়ে গেল সর্বোচ্চ হারে। মুগ্ধতায় ঠোঁটতে বিভক্ত হলো। তোহা আর একটু জোরে টোকা মারতে আমিরের একটু হকচকে উঠে দরজা খুলে দিয়ে বলল, বসো। আমি আপনার পাশে বসবো? অসম্ভব। তাহলে কোথায় বসবে? পেছনে বসবো। তোহা চোখমুখ শক্ত করে বলল। আমি মৃদু হেসে পিছনে দরজা খুলে দিতে দিতে বলল, গেট ইয়োর উইশ। তোহা পিছনেই বসলো। আমি সামনের লুকিং গ্লাসটা এমনভাবে রাখলো যাতে তোহাকে পিছন থেকে স্পর্শ দেখা যায়। বেশ কিছুক্ষণ পর তোহা লক্ষ্য করে আমি লুকিং গ্লাসে তাকে দেখছে। তখন সাথে সাথে শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেললো। আমি হেসে ফিসফিস করে বলল, যতই চেষ্টা করো আমার চোখের আড়ালে কখনোই তুমি যেতে পারবে না। গাড়ি থামলো একটা বড় শপিং কমপ্লেক্সের সামনে। আমি গাড়ি থেকে বের হয়ে পিছনের দরজা খুলে দিল। তারপর তোহা বের হলো। ঠিক এমন সময় আমিরের ফোন এলো। সেই মোবাইল হাতে নিয়ে পড়ল। এখানে অপেক্ষা করো, আমি একটু আসছি। তোহা কোনো উত্তর দিল না। আমি দ্রুত গিয়ে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে শোনা গেল সৌরভের আতঙ্কিত গলা। স্যার, স্নেহা ম্যাডাম কিছুক্ষণ আগে গাড়ি নিয়ে বের হয়েছেন, সম্ভবত উনি আপনার কাছেই আসছেন। এই কথা তুমি আমাকে এখন জানাচ্ছ কেন? ও ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আমাকে ইনফর্ম করতে বলেছিল। সরি স্যার, ভুল হয়ে গেছে। স্যার, আপনি এখন কোথায় আছেন? সেটা তোমার জানার দরকার নেই। তুমি স্নেহার পিছনে গার্ড পাঠিয়েছ। জি স্যার। ওকে, কিপ মি পোস্টেড। ওকে স্যার। আমি ফোন রেখে পিছনে ঘুরতে দেখে তোহা নেই। কি আশ্চর্য, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে কোথাও উদাম হয়ে গেল মেয়েটা। আমি অভিভুক্তর মতো এদিক ওদিক খুঁজতে লাগলো। পথচারীদের থামিয়ে জিজ্ঞাসা করলো, পিঙ্ক রঙের শাড়ি পরা ছোট চুলের কোনো মেয়েকে দেখেছেন? কেউ উত্তর দিতে পারল না। রাগে আমিরের একজন শরবত বিক্রেতার কলা চেপে ধরে বলল। লোকটি থতমতে করা দৃষ্টিতে তাকাইলো। আমির পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলল, সরি ভাই, এক্সট্রিমলি সরি। সেই ধীর পায়ে হেঁটে একটা সিঁড়ির কাছে বসলো। প্রচন্ড হতাশ লাগছে নিজেকে। তোহা কোথায়? কোথায় তোহা? এত বড় একটা জায়গায় সে হারিয়ে গেলে আমি থেকে কিভাবে খুঁজে পাবে? ভয় আর অনিশ্চয়তায় যখন হৃদযন্ত্র বিকল হওয়ার জোগাড়, তখনই খেয়াল করলো দূরে একটা আইসক্রিম ভ্যানের সামনে দাঁড়িয়ে হাসছে তোহা। আমি বাতাসের গতিতে ছুটে গেল সেখানে। তোহার বাহু ধরে কাছে টেনে পুরোত উন্মত্ত কণ্ঠে বলল, কি সমস্যা? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? আচম্বিতে আমি এখন আসন নিয়ে তোহা নির্বাক হয়ে গেল। আশেপাশে সবাই আগ্রহ নিয়ে দেখছে তাদের। তোহা থতমত কণ্ঠে বলল, আমার হাত ছাড়ুন, আমি এত পাচ্ছি। ডোরবেল বাজছে। রানু এসে দরজা খুলতেই হুট মুড়িয়ে ঘরে ঢুকে পড়ে স্নেহা। বিস্ময়ে আশ্চর্য হয়ে যায় রানু। অসন্তুষ্ট কণ্ঠে প্রশ্ন করলো, তুমি এখানে কি করছো? স্নেহা হিংস্র বাঘিনীর মতো শ্বাস নেয়। ঘরের চারপাশে চোখ বুলিয়ে বলে, ওরা কোথায়? কারা? কারা আপনি জানেন না? ক্রোধে চেঁচিয়ে উঠে স্নেহা। গলার শির কাঁপতে থাকে তার। রানু ও নির্বিকার কণ্ঠে বলল, অবতরের মতো চিৎকার করবে না। তোমার সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য না। এক্ষুনি বের হয়ে যাও ওই বাড়ি থেকে। আর যদি না বের হই? স্নেহা ঘাটতারামি করে। তাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। স্নেহা হাসে, তাচ্ছিল্যর হাসি। ধপ করে কাউচের উপর বসে পড়ল। বলল, আমির না আসা পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। দেখি কি করতে পারেন আপনি। রানু কোনো জবাব দেয় না। এই অভদ্র মেয়ের সাথে তর্ক করে বা লাভ কি? স্নেহা ক্রোধশুদ্ধ কণ্ঠে বলল, এসব ইচ্ছে করে করেছেন আপনি, তাই না? ওই মেয়ের সাথে আপনি আমিরের বিয়ের কথা ভাবছেন। কি ভেবেছেন এই সব করলেই আমি আমিরের জীবন থেকে চলে যাব? আমি কিছুই করিনি। আবির নিজেই তোহাকে পছন্দ করেছে। এতটাই পছন্দ করেছে যে তোহাকে না দেখে একটা দিনও থাকতে পারছে না। স্নেহার মুখে রক্তবর্ণ ধারণ করলো। আক্রোশে কেঁপে ওঠে ওর ঠোঁট। রানু আগুনে ঘি ঢালতে বলল, তুমিই চিন্তা করো না। যখন তোমাদের নতুন বিয়ে হলো তখন প্রথম কিছুদিন তুমি এ বাড়িতেই ছিলে। আবির একটিবারও তোমার সাথে দেখা করতে আসেনি। কিন্তু তোহা এ বাড়িতে এসেছে মাত্র 2 দিন হলো। আর আবির এই 2 দিন ধরে এখানেই আছে। একবারও নিজের বাড়িতে যায়নি। স্নেহা চোখ বড় করে তাকালো। ধারালো হয় তার চওয়াল। হিংসাত্ম কণ্ঠে বলল, এতে মনে হয় আপনি অনেক খুশি হয়েছেন।
আমি খুশি হয়েছি কি হয়নি তাতে কিছু যায় আসে না স্নেহা। আসল কথা হলো আমিরকে তুমি আটকাতে পারবে না। অবিচল দৃষ্টিতে তাকিয়ে রানু কথাটি বলে। স্নেহা উঠে দাঁড়িয়ে হাত ভাঁজ করতে করতে বলল, আপনি নিজের হাতে আমিরের সর্বনাশ ডেকে আনছেন, এটা কি আপনি জানেন? পুরো কুচকায় রানু বিভ্রান্ত হয়ে বলল, মানে? আমি আমিরের ভালো চাই বলেই ওকে তোহার থেকে দূরে রাখতে চাই, কিন্তু আপনি তোহার দিকে ওকে অ্যাপ্রোচ করে বিপদে ঠেলে দিচ্ছেন। ফালতু কথা বন্ধ করো। তোহার দিকে অ্যাপ্রোচ করলে আবির বিপদে কেন পড়বে? উল্টো তুমি ওর জন্য বিপজ্জনক। স্নেহার হাসি আরো চওড়া হয়, চোখে মুখে আত্মবিশ্বাসের ছিলেক খেলে যায়। হেঁটে হেঁটে জানলার কাছে গিয়ে বলল, আমি আর যাই করি কখনো আমার জন্য আমির কষ্ট পাবে না, কিন্তু তোহা যদি ওর জীবনে আসে তাহলে ওর জীবনটা ধ্বংস হয়ে যাবে। বিশ্বাস করুন, তোহার জায়গায় আমি অন্য যে কাউকে মেনে নিতাম, কিন্তু তোহাকে মেনে নেওয়া অসম্ভব। রানুর মুখ চুপসে যায়। সামান্য ভরকে গিয়ে বলল, কি বলতে চাও? আবির এই প্রথম কাউকে নিজে থেকে পছন্দ করেছে। তোহা ছাড়া আবিরের জন্য উপযুক্ত আর কে হতে পারে? আপনি কি ভেবেছেন আমির এমনি এমনি তোহার প্রেমে পড়ে গেছে? ওর মতো মানুষের পক্ষে কাউকে ভালোবাসা এত সহজ না। তোহার প্রতি ওর যে অনুভূতি সেটা ভালোবাসা না, আফসোস বোধ, অপরাধ বোধ। কিসের অপরাধ বোধ? হতবিম্ব হয়ে তাকায় রানু। স্নেহা বাঁকা হাসি ঠোঁটে টেনে বলল, কারণ আমির তোহার বাবাকে নিজের হাতে খুন করেছিল। রানু এতটা অবাক হয় যে দাঁড়িয়ে থাকার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলে। মাথা ঘুরে ওঠে তার। হতবিম্ব হয়ে প্রশ্ন করলো, এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, আমি নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতেই তোহার প্রতি অতিরিক্ত অবসেশন দেখাচ্ছে। তার দুর্বলতার একমাত্র কারণ এটাই। অসম্ভব। আমি তোমার কথা কেন বিশ্বাস করব? আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আপনি বরং আমিরকেই প্রশ্নটা করবেন, আশা করি উত্তরটা পেয়ে যাবেন। তোহা এই কথা শুনলে তো মরেই যাবে। এই জন্যই তো তার প্রতি সিম্প্যাথির কাজটা করছে আমিরের। এটাকে ভালোবাসা বলে না মিস রানু, এটা জাস্ট একটা সিম্প্যাথি। আমিরের আফসোস বোধ কেটে গেলে এই সিম্প্যাথিও কেটে যাবে। আগুন ঝরা দৃষ্টিতে তাকালো রানু। খবরদার, আর একটা ফালতু কথা বললে থাপ্পড় মেরে তোমার দাঁত আমি ফেলে দিব, বেয়াদব মেয়ে। স্নেহা আচমকা মুছে ধরলো রানুর হাত। ব্যথায় আর্তনাদ করে উঠল রানু। চোখ দিয়ে অশ্রু বেরিয়ে যায়। স্নেহা আক্রোশ নিয়ে বলল, কালকে চরের হিসাবটা এখনো বাকি আছে। আপনার আবার কিভাবে সাহস হলো আমার গায়ে হাত তোলার? ডোন্ট ডেয়ার, আপনার এই হাত আমি ভেঙে ফেলবো। ধাক্কা মেরে রানুকে সরিয়ে দিল স্নেহা। আউসের উপর আছড়ে পড়ল রানু। বাম হাতটা যেন অবশ হয়ে গেছে, কিছুতে নড়ানো যাচ্ছে না। তীক্ষ্ণ ব্যথা চোখ বুলে এলো। স্নেহা রানুকে এই অবস্থায় রেখে ঘর থেকে বেরিয়ে যায়। আমার সাথে সাথে হাঁটবে, আর একদম চোখের আড়াল হওয়ার চেষ্টা করবে না, না হলে কিন্তু। তোহা আমিরের মুঠো থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, না হলে কি করবেন আপনি? হ্যাঁ, আপনার সঙ্গে এসেছি বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি আমার? যেখানে খুশি আমি যাব, দেখি আপনি কি করতে পারেন। তোহা দায় সারা আমির এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমি কি করতে পারি সেটা তুমি জানো। মানে কি করবেন? বলছে নাও, আমার মতো অভদ্র মানুষ অভদ্রতা ছাড়া আর কি করতে পারে? আমির এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল। তোহার মুখ আলতা রঙা হয়ে উঠল। লজ্জা হতভম্ব কণ্ঠে বলল, আর একবার সেই রকম কিছু করলে আমি আপনাকে খুন করে ফেলবো এবার। আমির হেসে উঠল। বেশরম। সে একটা ক্যাজুয়াল শপে ঢোকে। সেলম্যানে তাকে দেখে হাসি মুখে এগিয়ে আসে। আন্তরিকভাবে জিজ্ঞাসা করলো, কি লাগবে ম্যাডাম? একদম ক্যাজুয়াল টি শার্ট হবে। জি হবে, লেডিস টি শার্ট ওইদিকে আসুন, আমি আপনাকে নিয়ে যাই। তোহা হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনাদের এখানে কটনের স্কার্ট পাওয়া যাবে? স্কট সেকশন নিচে আছে ম্যাডাম। আপনার কোমরের সাইজ কত? কোমরের সাইজ কেন জানতে হবে? আমি ট্রায়াল দিয়ে দেব। তবুও সাইজটা জানলে ভালো হতো, আপনি না বলতে পারলে আমি মেপে দিচ্ছি। না, কোনো দরকার নেই। দরকার আছে ম্যাডাম, একটু ওয়েট করুন। আমি বলছি তো লাগবে না।
সেলম্যান তবু ফিতা বের করতে আমির তেড়ে এসে লকড়ি কলা চেপে ধরে বলল, ও বলেছে না লাগবে না, তবু তোর সাইজ মাপতে হবে কেন? সাইজ মাপার এত শখ? তোহা আটকে উঠল, বিচলিত গলায় পড়ল, কি করছেন? ছাড়ুন ওনাকে। তুমি এখান থেকে সরো। না, আমি সরবো না, আপনি আগে ওনাকে ছাড়ুন। স্যার আমি তো শুধু আমার কাজ করছিলাম। তোর কাজ কি জোর করে মেয়েদেরকে ধরে জোর করে ওদের সাইজ মাপা কোমরের? সজোরে ছেলেটির গায়ে থাপ্পড় বসিয়ে দিল আমির। তোহা দু হাতে মাথা চেপে ধরে বলল, হে আল্লাহ, এসব কি হচ্ছে? মুহূর্তে ভিড় জমে গেল দোকানটিতে। সবাই চেঁচামেচি করছে, কেউ সেলসম্যানের পক্ষ নিয়ে কথা বলছে, আবার কেউ আমিরের পক্ষ নিয়ে কথা বলছে। আমিরের মূল লক্ষ্য ছিল ছেলেটার চাকরি খাওয়া। সে ম্যানেজারকে ডাকতে বলে। তোহা এসব দেখে রেগে মেগে দোকান থেকে বের হয়ে যায়। তাকে যেতে দেখে আমিরও বাধ্য হয়ে বের হয়। তোহা হন্তদন্ত হয়ে হাঁটছে। আমি দৌড়ে এসে তার হাত ধরে বলল, কোথায় যাচ্ছ? থামো। তোহা ঝাড়ি মেরে হাত ছাড়িয়ে নেয়, তীব্র কণ্ঠে বলল, খবরদার, আমাকে ধরবেন না আপনি। যা সিন ক্রিয়েট করলেন, এরপর আপনার সাথে কথা বলতেও আমার রাগ লাগছে। ও তোমার দিকে কিভাবে তাকাচ্ছিল সেটা কি তুমি জানো? তাকালো কি? আপনি কেন তাকে চড় মারবেন? আমি যে ওর চাকরি এখনো খাইনি সেটা ওর ভাগ্য। চরটা খুব সামান্য একটা ব্যাপার। আরো 10টা চর ওর পাওনা ছিল। খুব শখ না মানুষের চাকরি খাওয়ার? হিটলার যেন কথাকার। আপনাকে নিয়ে দোকানে ঢোকাই আমার ভুল হয়েছে। শুনুন, এখন থেকে শুধু আমি দোকানে ঢুকবো, আপনি বাইরে দাঁড়িয়ে থাকবেন। সম্ভব? আমি ঢুকবো আর তুমি আমার পেছনে দাঁড়িয়ে থাকবে। মানে কি? তাহলে এক কাজ করুন, আপনি সব কিনে আনুন, আমার যাওয়ারই দরকার নেই। আমি বরং গাড়িতে গিয়েই বসে থাকি। গুড আইডিয়া। এই নাও চাবি। গাড়ি থেকে একদম বের হওয়ার দরকার নেই। এমনিও শাড়ি পরে তোমার হাঁটতে কষ্ট হচ্ছে। হয়ে তাকালো, তস্তমিত কণ্ঠে বলল, কিন্তু আমি মজা করছি না। জহা আমিরের চেহারা গম্ভীর। তোহা দীর্ঘশ্বাস ফেলে চাবি নিতে বলল। ঠিক আছে। আমি তোহাকে গাড়িতে বসিয়ে রেখে আবার শপিং মলে ঢুকলো। সে ক্যাজুয়াল শপিংয়ে গেল, সেখান থেকে সব জিনিস কিনলো। কিছুক্ষণ পর আমির ফিরে এলো। তোহা অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি শপিং হয়ে গেল? দেখো সব ঠিক আছে কিনা। না আরে বা, আপনি ওই দোকান থেকে সব কিনেছেন, কিন্তু ওই সেলসম্যানের সাথে আবার কিছু করেনি তো? কি বলবো? আমি বিশ্বাস করি না। না হলে আপনি ওই দোকানে কেন গিয়েছেন? আমি এক্ষুনি গিয়ে দেখব। মায়া দাঁড়াও, তুমি নামবে না? আমি অবশ্যই নামবো। আমাকে দেখতে হবে আপনি কি করেছেন। কিছু করিনি। বিশ্বাস কেন করছো না? তবু আমি দেখব। তোহা কোনো কথা না শুনে নেমে গেল। আমির বাধ্য হয়ে তার পেছনে পেছনে গেল। তোহা ওই শপে ঢুকতে সেলম্যান ভয়ে শিউরে উঠল। দু হাত জড়ো করে প্রাণপণে বলতে লাগলো, আই এম সরি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, মাফ করে দিন। আপনার চেহারার এই অবস্থা কেন? উনি কি আপনাকে মেরেছে? পেছন থেকে আমির ইশারা করতে সেলম্যান তুমুল গতিতে ঘাট তেড়ে বলল, একদম না ম্যাডাম, স্যারের মতো ভদ্রলোক আমাকে কেন মারবেন? তোহা আর চোখে আমিরের দিকে তাকালো। আমির সাথে সাথে অন্যদিকে ঘুরে যায়। তোহা বলল, তাহলে আপনি ব্যথা পেলেন কিভাবে? আমি স্কেলেটর থেকে পড়ে ব্যথা পেয়েছি। এসকেলেটর থেকে কেউ আবার কিভাবে পড়ে? আপনি মিথ্যা বলছেন। কাজটা সত্যি বলছি ম্যাডাম, প্লিজ আমার কথা বিশ্বাস করুন, আমাকে মাফ করে দিন। তোহা সব থেকে বের হয়ে এলো। রাগান্বিত দৃষ্টিতে আমিরের দিকে চেয়ে বলল, আপনি একদম ঠিক করেননি। সাবধানে মেরেছি। দেখলে তো তেমন কিছুই হয়নি। সাবধানে? আবার কেউ কাউকে কিভাবে মারে? আমি অসাবধানে মারলে ও মরে যেত। তোহা এই কথা শুনে আরো গরম দৃষ্টিতে তাকালো। আমি নরম গলায় বলল, আচ্ছা সরি। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? হাত ভাঁজ করে গাড়ি পর্যন্ত হেঁটে যায় তোহা। আমির মাথা নিচু করে তার পিছনে পিছনে নিঃশব্দে যায়। তোহা গাড়িতে উঠে বসতেই আমির ইতস্তত করে বলল, আইসক্রিম? আমি আইসক্রিম খাই না। তোহার কণ্ঠ রসকসীন। আমি দীর্ঘশ্বাস ছেড়ে গাড়ি চালু করলো। সম্পূর্ণ রাস্তা তোহার কোনো কথাই বলেনি। আমি বলার মতো কিছু খুঁজে পাইনি, কিন্তু তার ইচ্ছে করছিল তোর সাথে কথা বলতে, তার মিষ্টি কণ্ঠের বকবকানি শুনতে। তার অভিমানী মুখটাও কি ভীষণ সুন্দর। সে যখন রেগে তাকায় তখন বড্ড দারুণ লাগে দেখতে। ঝগড়ার তো তার জড়ি নেই, তর্ক করে যায় চরমভাবে।
আমির হয়তো সারা জীবন তোহার অপ্রয়োজনীয় তর্ক শুনে কাটিয়ে দিতে পারবে। বেঁচে থাকার জন্য এর থেকে বেশি কিছুই নিষ্প্রয়োজন, সত্যি নিষ্প্রয়োজনীয়। হঠাৎ গাড়ি ব্রেক কষায় সামান্য ঝুঁকে দাঁড়ায় তোহা। ভয়ে একটু থতমত খেয়ে বলল, কি ব্যাপার? আমি নির্বিকার কণ্ঠে জানালো, মনে হয় পেট্রোল শেষ হয়ে গিয়েছে। কি? এখন কি হবে? এখানে অপেক্ষা করতে হবে। আমি সৌরভকে ফোন করে বলে দিচ্ছি এই স্টেশনে যাতে আরো একটা গাড়ি পাঠাতে দেয়। তোহা চারপাশে চোখ বোলায়, একবার প্রশ্ন করে, কতক্ষণ লাগবে? এই তো ঘন্টাখানিক। অনুমান করে উত্তর দেয় আমির। তোহা অবাক হয়ে বলল, তাহলে এতক্ষণ আমরা কি করব? যা ইচ্ছা। দেখো জায়গাটা খুব সুন্দর, চাইলে আমরাও হাঁটতে পারি। এইরকম নির্জন জায়গায় হাঁটা তো খুব রিস্কি ব্যাপার। যদি কোনো ছিনতাইকারী হামলা করে? আমির হেসে ফেলল। তোহা বড়কুটি করে তাকালো। হাসছেন কেন? আমাকে দেখে কি মনে হয় আমি থাকতে তোমাকে কেউ হালমা করে এনসার পাবে? আমির একদম চোখের দিকে তাকিয়ে এমনভাবে কথাটা বলল যে তোহা লজ্জা পেয়ে গেল। সে পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছে যে তোহা কোনো ক্ষতি হতে দেবে না। মাথা নিচু করে গাড়ি থেকে নেমে গেল তোহা। আমিরও নামলো। অনেক বাতাস বইছে চারিদিকে। গত রাতে ঝড় হওয়ার কারণে কিছু জায়গা পানিও জমে আছে। তোহা খুব চঞ্চল হয়ে উঠল। হঠাৎ নীরব রাস্তায় খেয়াল খুশি মতো দৌড়াতে লাগলো। অনেক দূরে গিয়ে সে থামলো। আমি তার পিছনে ঠিক বডিগার্ডের মতো পকেটে হাত গুজে ধীর পায়ে হেঁটে আসে। তোহা হাঁপাতে পিছনে তাকায়। আমি মৃদু হাসে তার দিকে চেয়ে। তোহা দাঁড়িয়ে বলল, আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? তোহা ভাবতে লাগলো কথাটা জিজ্ঞেস করা ঠিক হবে কিনা। গত রাতে সে জেগে থেকে ফিহার ডায়েরিটা সম্পূর্ণ শেষ করেছে, কিন্তু তার মনের একটা প্রশ্ন এখনো পরিষ্কার হয়নি। ফিহা এখন কোথায়? তার কি হয়েছে শেষমেশে? সে বেঁচে আছে নাকি মরে গেছে? উত্তরটা জানার জন্য হাঁসফাঁস লাগছে খুব। আবার আমিরকে প্রশ্ন করতে ভয় লাগছে, যদি সে রেগে যায়। অনেক ভেবেচিন্তে তোহা বলল, রাখবেন না তো? কথাটা কি রাগার মতো? আমি জানি না, হতেও পারে। আগে শুনে দেখি। রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট ছোট্ট ঝিল। সেই ঝিলের স্বচ্ছ পানির দিকে চেয়ে আছে তোহা। একটু অন্যরকম কণ্ঠে জানতে চাইল, ফিয়া কি বেঁচে আছে? ফিহার প্রসঙ্গ শুনে আমিরের মুখ আন্ধার হয়ে গেল। সামান্য হাসার চেষ্টা করে বলল, মানে কোন ফিহা? তোহা বলল, স্নেহা ছোট বোন ফিহার কথা বলছি। আমি আসলে ওর ডায়েরিটা পড়েছি। সেখানে ওর ব্যাপারে, স্নেহার ব্যাপারে, এমনকি আপনার অতীতের ব্যাপারে অনেক কিছু লেখা ছিল। আমি সব বুঝতে পারলেও একটা ব্যাপারে বুঝতে পারছি না, ফিহা এখন কোথায়? ও বেঁচে নেই। কি? আমি নিচুপ হয়ে যায়। বেশ কিছুক্ষণ সে নিচুপেই থাকে। তোহা কোনো কথা বলার তাগিদ অনুভব করলো না। তাদের দুজনের কেমন একটা উদাস ভাব চারপাশ থেকে আচ্ছন্ন করে ফেললো। অনেকটা সময় পর আমির প্রশ্ন করলো, তুমি ওই ডায়েরি কোথায় পেয়েছো? যে এই রুমে স্নেহা আমাকে বন্দি করে রেখেছিল সেখানেই। আমি প্রথমে ভেবেছিলাম ওটা বুঝি স্নেহার ডায়েরি, কিন্তু পড়ার পর বুঝতে পারলাম ডায়েরিটা অন্য কারো, মানে ফিহার। ফিহার ডায়েরি ওখানে কি করে গেল? স্নেহাই ওই ডায়েরিটা ওখানে রেখেছিল। কি বলছো? সিরিয়াসলি? স্নেহা? এটাই তো স্নেহা আমাকে বলেছিল কাল, যখন ওর সাথে আমার ঝগড়া হচ্ছিল আর ওই অ্যাক্সিডেন্ট। তোহা থেমে যায়। আমি চিন্তায় পড়ে গেল। কিছু একটা ভেবে বলল, স্নেহা অকারণে এই কাজ করবে না। নিশ্চয় ও চায় তুমি ডায়েরিটা পড়ো। কিন্তু কেন চায়? আচ্ছা, আমি কি ডায়েরিটা দেখতে পারি? এখন তো ডায়েরি আমার সাথে নেই, বাড়ি গেলে দেখাতে পারবো। ঠিক আছে। তোহা ইতস্ত মন নিয়ে আরো একটা প্রশ্ন করে ফেলল, আচ্ছা, আমি কি জানতে পারি আপনি স্নেহাকে কেন বিয়ে করেছিলেন? আমি পুরো কুচকে তাকাতেই তোহা হটবট করে বলল, মানে ফিহাও এই প্রশ্নের উত্তর জানার অনেক চেষ্টা করছিল। প্রথমে তো ও ভেবেছিল আপনি অনন্যা আন্টিকে, মানে আপনার মাকে খুঁজে পেতে বিয়েটা করেছেন, কিন্তু পরে জানা গেল এটা সত্যি না। আপনি বিয়ের আগেই জানতেন অনন্যা আন্টি আপনার মা। তাহলে আপনি কি কারণে স্নেহাকে বিয়ে করলেন? কিছু তো একটা রহস্য আছে। রানু আন্টিও বলে আপনি নাকি কোনো কারণে বাধ্য হয়ে বিয়ে করেছেন। আই অ্যাম সরি এমন পার্সোনাল প্রশ্ন করছি তাই, কিন্তু ব্যাপারটা নিয়ে আমি অনেক কিউরিয়াস হয়ে আছি। আমি নিজের ইচ্ছায় স্নেহাকে বিয়ে করেছি, বাধ্য হয়ে নয়। তোহার মুখ ফ্যাকাশে হয়ে উঠল। অজান্তে চোখের জল জমল। বুকের ভেতরটা জ্বালা করলো। অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, এর মানে কি আপনি ওকে ভালোবাসেন? বিয়ে করার জন্য কি ভালোবাসা জরুরি? ভালোবাসা ছাড়াও বিয়ে করা যায়। তোহা ঘুরে তাকালো।
চোখে মুখে ঘর বিভ্রান্ত নিয়ে জানতে চাইল। ভালোবাসা নেই, ভ্যালিড কোনো রিজনও নেই, তাহলে বিয়েটা কেন করলেন? ভ্যালিড রিজন নেই এই কথা আমি একবারও বলিনি। আমি কিন্তু সেই ভ্যালিড রিজনটাই শুনতে চাইছি। আমির পা দিয়ে একটা ছোট্ট পাথর লাথি মেরে ঝিলের পানিতে ফেলে দিল। তারপর কয়েক কদম এগিয়ে বসলো একটা সিমেন্টের আসনে। তোহা তার পাশে বসলো, গালে হাত রেখে প্রত্যক্ষ করতে লাগলো উত্তরের। আমি বিষণ্ণ কণ্ঠে জানালো, মৃত্যুর আগে মায়ের ইচ্ছা ছিল এটা, আমি যেন স্নেহাকে বিয়ে করি। আমি শুধু আমার মায়ের ইচ্ছা পূরণ করেছি, আর কিছু না। সরে গেল। তোহা এতটা বিস্মিত হলো যে ওর গাল থেকে হাতটা অনায়াসে সরে গেল। মুখে চড়ুই পাখির মতো ছোট্ট হাত সৃষ্টি হলো। আমি তোহার দিকে তাকিয়ে বলল, আমার মা মরে যাওয়ার আগে বেশ কিছু চিঠি রেখে গিয়েছিল আমার জন্য। সেই সব চিঠি স্নেহার কাছে সংরক্ষিত ছিল। মায়ের সব ইচ্ছা পূরণ করার শপথ নিয়েছি, তাই এই ইচ্ছাটাও অপূর্ণ রাখিনি। আমির কথা শেষ করে শান্ত দৃষ্টিতে ঝিলের পানির দিকে তাকালো। তার মুখভঙ্গি অত্যন্ত করুণ, ভাবলেশহীন। তোহা হতভম্ব হয়ে বলল, কিন্তু আপনার মায়ের চিঠি স্নেহার কাছে কি করে থাকবে? মানে এটা কিভাবে সম্ভব? আপনি যখন অনেক ছোট তখনই তো উনি মারা গিয়েছিলেন। তুমি তো তাহলে অনেক কিছু জানো। বলো তো, আমি স্নেহাদের গ্রামে কেন গিয়েছিলাম? স্নেহার জন্য গিয়েছিলেন, কারণ আপনার সাথে স্নেহার ঢাকায় একবার দেখা হয়েছিল। এই কথা সত্যি না, ফিহা ভুল জানতো। ওর ডায়েরি পড়ে তুমি ভুলটা জেনেছ। আমি ওই গ্রামে গিয়েছিলাম আমার মায়ের পরিবারের খোঁজ করতে। আমার মা ভলিউম বাজাতে ভালোবাসতো, আর ওটাই একমাত্র গ্রাম ছিল যেখানে ব্রিটিশ মিউজিক স্কুল ছিল। আমি ওখানে মিউজিক স্কুলে জয়েন করেছিলাম যেন মায়ের পরিবার কারোর সাথে আমার দেখা হয়ে যায়। তারপর আমি ফিহাকে পেলাম। ওর ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারলাম ওর বাবা অমর চৌধুরী, আমার মায়ের আপন ভাই তিনি। আমি স্নেহাদের বাড়িতে ছদ্মবেশে ঢুকলাম অমর চৌধুরীকে খুন করার উদ্দেশ্যে। তোহা আটকে উঠল, বিমূঢ় হয়ে গেল। তার সবকিছু উলটপালট মনে হলো। ডায়েরিতে তো এসব কিছুই লেখা ছিল না। ফিহা যে আপনার কাজিন, এই ব্যাপারটাও সেই ডায়েরিতে লিখেনি। কারণ ও জানতো না। স্নেহা ছাড়া ওই কথা কেউই জানতো না। স্নেহা খুব বুদ্ধিমতী মেয়ে, তাই প্রথমে ওর কাছে আমি ধরা খেয়ে যাই। ও বুঝে ফেলে আমি ওর বাবাকে খুন করতে এসেছি এখানে। ও আমাকে ব্ল্যাকমেল শুরু করে, সবাইকে জানিয়ে দিতে চাই যে আমি একজন সিরিয়াল কিলার। তারপর আমাদের মধ্যে একটা ডিল হয়, স্নেহা ওর বাবাকে খুন করতে আমাকে হেল্প করবে, বিনিময়ে যাতে ওকে আমি বিয়ে করি। তোহার বিশ্বাস করতে কষ্ট হলো। কোনো মেয়ে কিভাবে পারে নিজের বাবার খুনিকে সাহায্য করতে? এও কি সম্ভব? তোহা তো মরে গেল, পারত না। আপনি স্নেহার বাবাকে কেন মারতে চেয়েছিলেন? কারণ তার জন্যই আমার মায়ের মৃত্যু হয়েছিল। তুমি যদি আমার অতীতের ব্যাপারে জেনে থাকো তাহলে তোমার এটাও জানার কথা যে আমার বাবার সাথে আমার মায়ের বিয়ে কখনোই হয়নি। মায়া ছিল বাবার টাকায় কেনা দাসী, আর মাকে টাকার বিনিময়ে যে বিক্রি করেছিল সে ওমান চৌধুরী। তোহা চোখে জল মুছলো। আমি কাঁদছে না, কিন্তু সে কাঁদছে। অসম্ভব কষ্টে তার বুক ভার হয়ে আসছে। সে খুব গভীরভাবে উপলব্ধি করতে পারছে আমিরের ভেতরকার রক্তক্ষরণ। সে যতই স্বাভাবিক কণ্ঠে কথা বলুক, সে যতই স্বাভাবিক কণ্ঠে কথা বলুক, ভেতর থেকে ঠিকই রক্তাক্ত ক্ষত বিক্ষত হচ্ছে। আমি প্রথমে স্নেহার সাথে ডিল করতে রাজি হইনি। খুনও করার জন্য আমার কোনো সাহায্যের প্রয়োজন ছিল না। কিন্তু স্নেহা যখন আমার একমাত্র ইমোশন, আমার মায়ের চিঠিগুলো আমার কাছে দিল, তখন ওর কাছে আমি ঋণী হয়ে গেলাম। ও যদি আমাকে না জানাতো তাহলে হয়তো বা চিঠিগুলো আমি কখনোই পেতাম না। কারণ স্নেহা ছাড়া এই কথা কেউই জানতো না যে মায়ের একটা ছেলে আছে। স্নেহার বাবাও না, ফিহাও না। মায়ের যে কোনো কিছু আমার কাছে অনেক মূল্যবান। আর চিঠিগুলো তোমায় শেষ স্মৃতি। কিন্তু ওই চিঠিগুলো স্নেহার কাছে কিভাবে গেল? আপনার মায়ের সাথে তো তার পরিবারের সব সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার কথা। বাবা একবার মাকে আমার কাছ থেকে দূর করার জন্য মাকে গ্রামে পাঠিয়ে দেয়। মা ভেবেছিল হয়তো আমাদের আর কখনো দেখা হবে না, তাই সে চিঠিগুলো লিখে স্নেহার কাছে দিয়ে দেয়। আমি যদি কখনো মায়ের খোঁজে গ্রামে আসি তাহলে চিঠিগুলো অন্তত পাবো। ও, তার মানে চিঠি পেয়ে কৃতজ্ঞতার খাতিরে বিয়ে করেছেন স্নেহাকে? বলতে পারো। তাছাড়াও এটাও তো মায়ের শেষ ইচ্ছা ছিল। আচ্ছা, আপনি স্নেহার কথা কি করে বিশ্বাস করলেন? মানে চিঠির ব্যাপারটা তো মিথ্যাও হতে পারে। হয়তো ওই চিঠি আপনার মা লেখেনি, স্নেহা নিজেই লিখেছে যাতে আপনি ওকে বিয়ে করেন। আমির তীক্ষ্ণ চোখে তাকালো, অসন্তুষ্ট গলায় বলল, কি অদ্ভুত কথা বলছো। আমি আমার মায়ের লেখা মায়ের ভাষা চিনবো না কেন? স্নেহার হাতের লেখা নকল করতে পারে, আর অন্যের হয়ে মিথ্যামিথ্যি
চিঠি লেখার অভ্যাসও ওর আছে। আপনি কি জানেন ফিহাকেও যে আপনার নাম করে চিঠি লিখেছিল? আপনি ফিহার টিচার ছিলেন, তাও ফিহা আপনার হাতের লেখা চিনতে পারেননি। আমি ভীষণ অবাক হয়, তড়ক করে উঠে প্রশ্ন করে। কি বলছো? ফিহাকে চিঠি দিয়েছিল মানে? কেমন চিঠি? সত্যি বলছি, একটা প্রেমের চিঠি ছিল। বাসায় গিয়ে আমি আপনাকে দেখাবো ফিহার ডায়েরিটাই। ওই ডায়েরি না পড়লে এই ঘটনা আমিও এত সহজে বুঝতাম না। আমি বিভ্রান্তে পড়ে যাই। স্নেহা এত বড় চালাকি করতে পারে না। যদি সত্যি করে থাকে তাহলে আমির ওকে মেরে ফেলবে, অবশ্যই মেরে ফেলবে। আমির হন্তদন্ত হয়ে গাড়িতে উঠে বসে। তোহা বসে। আমি গাড়ি চালু করতেই তোহা বিস্মিত কণ্ঠে বলে, এ কি, গাড়ির না পেট্রোল শেষ? তাহলে এখন কিভাবে চলছে? আমি সামান্য হাসে। তোহা বুঝতে পারে যে আমির এতক্ষণ তাকে বোকা বানিয়েছে। মুখ গমরা করে তাকায় সে। পর মুহূর্তেই বলল, আচ্ছা, স্নেহা মানুষের চোখ দেখেই অতীত বুঝে ফেলে, এই কথাটার কতটুকু সত্যি আপনার কি মনে হয়? এটা সম্পূর্ণ ফালতু একটা কথা। পৃথিবীতে কারো এমন সাধ্য নয় যে চোখ দেখেই অতীত বলছে ফেলবে। সে শুধু মানুষকে দেখলে বা আন্দাজে কিছু কথা বলতো, যেটা সত্যি হয়ে যেত। সেই সবই মানুষ ভয় পেত আর ওকে বিশ্বাস করে ফেলতো। ফিয়াও এই ব্যাপারটা বিশ্বাস করত, তাই স্নেহাকে খুব ভয় করত। আমার মনে হয় স্নেহা তোমাকেও ভয় দেখাতে চেয়েছিল, তাই ও ফিয়ার ডায়েরিটা ঘরে রেখেছে। দেখো, ডায়েরি পড়ে ফিহার ভয়ের একটা রিফ্লেকশন তোমার মধ্যেও তৈরি হয়ে গিয়েছে। মোটেও না, আমি স্নেহাকে একদমই ভয় পাইনি। তোহা এই মাত্র মিথ্যা বলল। সে স্নেহাকে ভীষণ ভয় পায়। স্নেহার মতো ডেঞ্জারাস মেয়েকে ভয় না পেয়ে উপায় নেই। তবে এই মুহূর্তে তোহার একদম ভয় লাগছে না, কারণ আমি তার পাশে আছে। আমি যদি পাশে থাকে তাহলে সে এভারেস্ট জয় করে ফেলতে পারে। আর স্নেহা তো কর্ণসার। বাড়ি ফিরে তোহা সবার আগে ডায়েরিটা আনতে দোতলায় গেল। আমির লাঞ্চ রুমে বসে অপেক্ষা করছিল। এমন সময় গম্ভীর মুখে রানু ঢুকলো। শান্ত গলায় বলল, স্নেহা এসেছিল। আমিরের চেয়ার শক্ত হয়ে যায়। কোথায় সে? কেন এসেছিল? রানু পাথরের মতো শক্ত গলায় বলল, এদিকে আয়, তোর সাথে আমার জরুরি কথা আছে। আমির উপরের দিকে একবার তাকিয়ে বলল, মায়া এখনই নিচে আসবে। ও আগে আসুক, তারপরে যাই। এই কথাও সামনে বলা যাবে না। আমির একটু বিচলিত হয়। কি এমন কথা? নিশ্চয় সেন্সিটিভ কিছু। রানুর সাথে একটা ঘরে চাই আমির। রানু খট করে দরজাটা আটকায়। প্রশ্ন করলো, তোহার বাবাকে তুই মেরেছিস? সহসা এমন প্রশ্নে আমির ভরকে গেল। অনেকক্ষণ কোনো কথা বলতে না পেরে স্থিরচিত্র হয়ে দাঁড়িয়ে রইল। রানুর চোখ বড় করে আবারও জানতে চাইল, বল, তুই মেরেছিস তোর বাবাকে? আমির এবারও নিরুত্তর থাকলো। রানু এগিয়ে এসে বলল, স্নেহা আমাকে শুধু শুধু এ কথা কেন বলবে? এত বড় মিথ্যা বলার সাহস ওর নেই। ও বলেছে আমি যেন তোকে এ বিষয়ে জিজ্ঞেস করি। আমাকে সত্যিটা বল আবির। এতক্ষণ ধরে এসব নিয়ে চিন্তা করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি। আমাকে সত্যি করে বল, আমাকে সত্যি কথা বলে দে, তুই মেরেছিস তোহার বাবাকে? বারবার এই বিরক্তিকর প্রশ্নটা আমিরের কানে বজ্রপাতের মতো লাগে। হৃদয়ের জন্য কেউ হাতুড়ি পেটাচ্ছে। ক্ষতের জায়গাটা খস্তর খুঁচিয়ে আঘাত বাড়িয়ে দিল। যতটা ব্যথা হয় তার চেয়েও 10 গুণ ব্যথা কাতর হয়ে উঠল সে। ঠপ করে বিছনায় বসে দুহাত মাথায় ঠেকালো। দিশেহারার মতো বলল, আমি জানতাম না রানু আন্টি, একটা ভুল আমার জীবনের সবকিছু এলোমেলো করে দিচ্ছে। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। তার কাছে কিভাবে ক্ষমা চাইব? আগে যদি বুঝতাম আমার একমাত্র সুখের উৎস আমার এই ভুলে দুঃখের সমুদ্রে ডুবে যাবে, তাহলে আমি এই সর্বনাশা ভুলটা কখনোই করতাম না। রানু আমিরের দিকে ঝুঁকে এসে জানতে চাইল, কি বলতে চাইছিস তুই? আমির মাথা তুলে তাকায়। তার চোখে মুখে রক্তিম আভা। দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ, আমি সেই অধম। খুনটা আমি করেছি। সশব্দে আমিরের গালে চফকাট করলো রানু। আমির স্তম্ভিত হয়ে যায়। রানু চোখ মুখ বিকৃত করে বলল, লজ্জা করে না তোর এই কথা বলতে? এটা তুই কি সর্বনাশ করলি মেয়েটার? কিভাবে করলি? এরপরে ওর সামনে তুই কিভাবে দাঁড়াস? ওর চোখে চোখ রেখে কিভাবে কথা বলিস? তোর কি বুক কাঁপে না? আমিরের বাম চোখ থেকে টুফ করে এক ফোঁটা উত্তপ্ত অশ্রু নির্গত হলো।
বুক কাঁপে নাকি বলল। সে তো প্রতিনিয়ত মৃত্যু যন্ত্রণায় অনুভব করছে। তোহা যতবার তার বাবাকে নিয়ে হাহাকার করে ততবার আমির অপরাধ বোধের তীব্র উত্তপে ছারখার হয়ে যায়। রানু কপালে হাত দিয়ে কাঁদতে লাগলো। আর্তনাতে সরে বলল, ছি, এত বড় পাষাণ তুই! তোকে নিয়ে কত গর্ব ছিল আমার, আর সেই তুই এমন জালিমের মতো কাজ করতে পারলি? ছি! বাইরে থেকে দরজা করা আঘাত করলো তোহা। তার শীতল স্বর ভেসে এলো। রানু আন্টি দরজা খুলুন। রানুর কান্নার সাথে সাথে থেমে গেল। আমিরের বুকে তুমুল অস্থিরতা শুরু হলো। চূড়ান্ত বিপদের আভাস টের পেয়ে হৃদযন্ত্রণার স্পন্দনশীলতা থেমে আসে। রানু দরজা খুলতে থতমত মুখে আমিরের দিকে তাকায় তোহা। সে দরজার বাইরে কতক্ষণ ধরে দাঁড়িয়েছিল। কিছুক্ষণের পিনপতা নীরবতা। আমিরের হার্টবিট সেকেন্ডের সাথে পাল্লা দিয়ে গতি বাড়ছে। সে বিমূঢ় হয়ে তোহার দিকে তাকিয়ে আছে। রানু স্তব্ধ হয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইল। তোহা তার থতমত মুখ নিয়ে ভেতরে ঢুকতে আমি শুকনো ঢুক গিলল। আতঙ্কে তার মুখটা একদম সাদা কাগজের মতো দেখাচ্ছে। তোহা ঠিক কতটা শুনেছে তার প্রশ্ন করার সাহসটুকু নেই। তোহা একবার রানুর মুখের দিকে তাকিয়ে বলল, আপনি কেন কাঁদছেন রানু আন্টি? কি হয়েছে? রানু কোনো জবাব দিতে পারল না। আমির উঠে দাঁড়ালো। সেও কোনো কথা বলতে পারছে না। শব্দ গলার কাছে এসে আটকে গেছে। তোমার বাবার খুনি সম্পর্কে একটা তথ্য কানে এসেছে তোহা। সেই ব্যাপারেই আমি আবিরের সাথে কথা বলছিলাম, তাই না আবির? আমিরের চেহারা পুরোপুরি রক্তহীন হয়ে যায়। তোহা বিস্মিত হয়ে তাকায়। চোখ বড় বড় করে উদ্গ্রীব কণ্ঠে বলল, মানে কিরকম তথ্য? আমার বাবার খুনি সম্পর্কে কিছু? তার নাম কি জানা গেছে? তোহা প্রশ্নগুলো করতে করতে আমিরের দিকে তাকায়। আমিরকে হতাশগ্রস্ত দেখায়। সে এক হাত কপালে রাখে। তোহা ক্রোধ হয়ে চিৎকার করে বলল, আমার বাবার হত্যাকারী কে? কে সেই জালিম লোক? বলুন। আমি শুনেছি রানু আন্টি হয়তো এই বিষয়ের কথা বলছিলেন। আমির আপনি সব জানেন তাই না? তাহলে আমাকে দেখে চুপ হয়ে গেলেন কেন? কি লুকাচ্ছেন আমার থেকে? প্লিজ বলুন না, কে সেই নরাধম যে আমার বাবাকে খুন করেছে? আমার বাবা কি এমন ক্ষতি করেছিল যে মানুষটার এত নির্মমভাবে যে মানুষটাকে এত নির্মমভাবে মারলো? কে সেই নির্দয়? কেন সে আমার জীবনটা এমন শূন্য করে দিল? আমিরের চোখ টলমল হয়ে আসে। অসহায় কণ্ঠে বলল, মায়া শোনো। আলতো করে দুহাত তোহার কাঁধের উপর রাখতেই তোহা ঝাড়ি মেরে সরিয়ে দিল আমিরের হাত। উচ্চস্বরে বলল, আমাকে আগে সত্যিটা বলুন। তোহা, তুমি কি শুনেছ আমি জানি না, কিন্তু আমরা তোমার কাছ থেকে কিছু লুকোবো না। যতটা তোমার জানা উচিত ততটা তোমাকে জানতেই হবে। আমির তৎক্ষণাৎ রানুর দিকে তাকালো। রানুর চোখ মুখ স্পন্দের মতো শক্ত। কঠিন গলায় বলল, তুমি তোমার বাবার খুনিকে জানতে চাও? তোহা ঘুরে তাকালো। তীব্র কৌতূহল নিয়ে পড়ল, নিশ্চয়ই চাই। আমার বাবাকে কেন মারা হলো? কোন জানোয়ার এই কাজ করলো? আমি জানতে চাই রানু আন্টি, প্লিজ আমাকে বলুন। তোহা রানুর কাছে এগিয়ে আসে। অরুণয়ের দৃষ্টিতে রানুর উত্তরে প্রতীক্ষা করে। পিছন থেকে আমির হাত জড়ো করলো। তার দু চোখ নিরুদ্দয় হাহাকার সিদ্ধ। ঠোঁটজোড়া নিঃশব্দ আর্তনাদে থরথর করে কাঁপছে। সেই আকুতিহীন ভরা মুখের দিকে সে রানু খুব বেশি নিষ্ঠুরতা করতে পারল না। শুধু শান্ত গলায় বলল, এ ব্যাপারে আবিরই তোমাকে ভালো বলতে পারবে, ওর কাছেই জিজ্ঞেস করো। এইটুকু বলে রানু চুপচাপ বের হয়ে যায়। আমিরের গলার কাছে থমকে থাকার নিঃশব্দটা মুক্ত হয়ে এতক্ষণে রক্তহীন সাদা চেহারা স্বাভাবিক দেখায়। সে যেন প্রাণ ফিরে পায়, স্বস্তি ভরা শ্বাস নেয়। তোহার সাহসে আমিরের দিকে ধেয়ে আসে। তার গলা চেপে ধরে প্রশ্ন করলো, বলুন কে? আপনি জানেন তাই না? আমির বিভ্রম নিয়ে তাকায় তোহার ক্রোধপনা লালচে মুখটির দিকে। বড় বড় চোখ দুটো থেকে যেন ঠিক করে বের হচ্ছে আগুন। এই উত্তাপে পুড়ে ছাই হতে কোনো দ্বিধা নেই আমিরের। সে তোহার হাত দুটি চেপে ধরে বলল, আমি তোমাকে সব বলবো, তার আগে তুমি রিল্যাক্স হও, চোখ মোছো, ঠান্ডা মাথায় আমার কথা শোনো। আমির তোহার চোখের জল মুছে দেয়। তাকে ধরে বিছনার উপর বসায়। নিজে বসে ঠিক তোহার বরাবর মেঝেতে হাঁটু গেড়ে। তোহা অস্থিরতা নিয়ে বলল, আমি শান্ত হতে পারছি না, প্লিজ আমাকে আগে সত্যিটা কথা বলুন। শাহিদ নামের ওই লোকটিকে তো আপনি মেরেছিলেন তাই না? সেই ভুল ইনফরমেশন দিয়েছিল বলে? তার ওই ভুল ইনফরমেশনের কারণেই আমার বাবা মরে যায়। হাসান সাহেব আমাকে বলেছিল এই সব।
কিন্তু সাহিদ কার হয়ে কাজ করত, কাকে সে ভুল ইনফরমেশন দিয়েছিল? আমি হাসান সাহেবকে ব্যাপারটা নিয়ে ইনভিটেশন করতে বলেছি, কিন্তু তারপর তিনি যেন কোথায় পালিয়ে গেলেন, কিছুই জানা হলো না আমার। এখন কি আপনি জানতে পেরেছেন বলুন না। আমির বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। এই ব্যাপারে সে কিছু জানতো না। তোহা যে তার বাবার মৃত্যুর জন্য হাসানকে ইনভেস্টনের করতে বলেছিল তা তো হাসান আমিরকে জানেনি কখনো। এর মানে সেদিন আমির ঠিক সিদ্ধান্ত নিয়েছিল, যদি সে হাসানকে ফায়ার না করতো হয়তো এতদিনে হাসান তোহাকে সব কিছু জানিয়ে দিত। ভাগ্যিস তেমন কিছু হয়নি। ভাগ্যিস আমির আগে সতর্ক হতে পেরেছিল। নিজের সিদ্ধান্তের উপরে গর্ব হলো তার। সে হৃষ্ট চিনতে বলল, হাসান এই বিষয়ে কিছুই করতে পারতো না মায়া, তোমার উচিত ছিল সবার আগে আমাকে জানানো। যাই হোক, হাসান যতটুকু বলেছে ততটুকু সত্যি। সাদিদ ভুল ইনফরমেশন দিয়েছিল কারণ সে তোমার বাবার শত্রু, কিন্তু সে কার হয়ে কাজ করত সেটা এখনো জানা যায়নি। তবে আমি প্রমিস করছি খুব শীঘ্রই তোমার বাবার খুনিকে তোমার সামনে এনে হাজির করব। তুমি নিজ হাতে তাকে শাস্তি দেবে। আই প্রমিস ইউ। তোহাকে আশাহত দেখালো। হরুকুসকে বলল, তাহলে রানু আন্টি কেন বলল আপনি সব জানেন? রানু আন্টি ভুল ভেবেছে। কেন ভুল ভাবলো? স্নেহার জন্য। আমরা যখন এখানে ছিলাম না তখন স্নেহা এসেছিল। সে রানু আন্টিকে কিছু মিথ্যা কথা বলেছিল। সেসব শুনে রানু আন্টি আমাকে ভুল বুঝেছে। আমার বাবার খুনের সাথে স্নেহার কি সম্পর্ক? ও এই বিষয়ে কতটুকু জানে? আমি যতটুকু জানি সেও ততটুকুই জানে। তুমি চিন্তা করো না। চিন্তা করব না কেন? আসল খুনের ব্যাপারে কি কেউ জানে না? তাকে কি কখনোই খুঁজে পাওয়া যাবে না? আমার ওপর ভরসা রাখো, নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। আমি কথা দিচ্ছি তো। তোহা সহজে আমিরের ওপর ভরসা করে ফেলল, কারণ আমির শাহাদকেও শাস্তি দিয়েছে। তার আশা করা যায় শাহাদের পিছনে যারা আছে তারাও শাস্তি পাবে। আমি নিশ্চয়ই তাদেরকে খুঁজে বের করবে। তোহা মৃদু হেসে মাথা নাড়ালো, বলল, ঠিক আছে। আমির প্রসঙ্গ বদলানোর চেষ্টা করলো। আচ্ছা, তুমি না ডায়েরি আনতে গিয়েছিলে, ডায়েরিটা পেয়েছো? তোহা যেন সম্মিত ফিরল, মাথায় হাত রেখে হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বলল, হ্যাঁ, কিন্তু ডায়েরিটা আমি খুঁজে পাচ্ছি না। মানে ঘরে নেই? আমি বালিশের নিচে রেখেছিলাম, পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পেলাম না। আমির উঠে দাঁড়ালো, আফসোস নিয়ে বলল, ড্যাম, স্নেহা হয়তো এই জন্য এসেছিল এখানে। ও ডায়েরিটা নিয়ে যায়নি তো? জানি না, আই এম সরি, আমি আপনাকে ডায়েরিটা দেখাতে পারলাম না। আমির ঝুঁকে এসে তোহার গালে হাত রেখে বলল, ডন্ট বিষয়, ডায়েরি আমি খুঁজে বের করব আর সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তোমার সব কথা বিশ্বাস করেছি। যদি তোমার ধারণা সত্যি হয় তাহলে স্নেহা ওর উপযুক্ত শাস্তি পাবে। তারপর তোমার বাবার খুনিকেও আমরা খুঁজে বের করব। তোহা মুখ তুলে আমিরের দিকে তাকালো। গভীর রহস্যময় চোখ দুটো বরাবরের মতোই গা ছমছম অনুভূতি দেয়। কেমন ঘর লেগে যায়। তোহা আচ্ছন্নের মতো চেয়ে রইল। আমি তোহার কপালে ঠোঁট ছোঁয়াতেই মৃদু কেঁপে উঠল সে। শরীর বেয়ে প্রবাহিত হলো তীক্ষ্ণ একটা স্রোত। বড় বড় চোখ করে চাইতেই আমির ঘর থেকে বেরিয়ে যায়। তোহা স্থির হয়ে বসে থাকে খানিকটা ক্ষণ। রানু লাঞ্চ রুমে পায়চারি করছিল, কোনোভাবে স্থির হয়ে বসতে পারছে না। তার কখন মাথাটা ঘুরছে, তার এখনও মাথাটা ঘুরছে। বারবার মনে হচ্ছে এটা একটা দুঃস্বপ্ন হোক, স্বপ্নটা ভেঙে যাক। আমিরকে বের হতে দেখে চেয়াল শক্ত করে প্রশ্ন করল, মিথ্যাবাদী কেন বানালি আমাকে? তুই কি চাস? আমি সাবধানে রানুকে নিয়ে অনেকটা দূরে বাগানের কাছাকাছি একটা জায়গায় এসে দাঁড়ালো। মাথা নিচু করে বলল, সরি রানু আন্টি, আমি চাইনি আমার জন্য তুমি মিথ্যা বলো, কিন্তু এখানে আমি বা কি করতে পারি বলো? নিরুপায় আমি। মেয়েটার মুখের দিকে তাকিয়েও কি একটু মায়া হচ্ছে না তোর? আমির হাসলো, হতাশ সুরে বলল, এই মায়াই তো শেষ করলো আমাকে। তোর আর কোনো এক্সকিউজ আমি শুনবো না। তোহার সত্যিটা জানা দরকার। আমি ওর চোখের দিকে তাকিয়ে দিনের পর দিন মিথ্যা বলতে পারবো না। আমি কোনো প্রতারক হতে পারবো না। অনুরোধ, মাত্র কিছুদিনের ব্যাপার রানু আন্টি, প্লিজ আমার দিকটা একবার ভেবে দেখো। আমি তোর কথায় কোনো অন্যায় করতে পারবো না। এমনিও মেয়েটার সাথে যথেষ্ট অন্যায় হয়েছে। হয় তুই একটা ব্যবস্থা করবি, না হলে আমি তোমাকে সব সত্যি বলে দিব। দীর্ঘশ্বাস ছাড়লো আমির, মনমরা হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে আর কষ্ট করতে হবে না। আগামীকাল তোহা এখান থেকে চলে যাবে। কই যাবে? ইতালি, যেখানে ওর যাওয়ার কথা ছিল। আমিরের কণ্ঠে ভাবনাত্মক শোনায়। রানু ব্যাপারভাবে বলল, সেই ভালো, ওর এখান থেকে চলে যাওয়াটাই সবচেয়ে ভালো।
যাওয়ার আগে তোহার ঘরে আরেকবার উকি দিল আমির। কেমন শক্ত হয়ে বসে আসছে মেয়েটা। বেশিক্ষণ ওইদিকে চেয়ে থাকলে বুকে চিনচিনে ব্যথা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। সে আর মায়া বাড়াতে চায় না, দ্রুত স্থান ত্যাগ করলো। কি হবে তো মায়া দিয়ে? কোনো কিছু যখন আর সম্ভব না। মেন গেট খোলার শব্দ কানে আসতেই বাগানের দিকে তাকায় তোহা। রানু বাধা দিয়ে বলল, কোথায় যাচ্ছ? আমির সাহেবকে একটা কথা বলার ছিল। কি কথা? আমাকে বলো। না, ওনাকেই বলতে হবে। শোনো তোহা, কাল তুমি ইটালি যাচ্ছ। ইটালি যাওয়ার কথা শুনে যেন তোহার মাথা বিনা বেঁধে বজ্রপাত হয়। সে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, এর মানে? এমনই তো কথা ছিল। তোমাকে ইটালি পাঠানোর সব ব্যবস্থা আবির করে রেখেছে। কাল সকালে তোমার ফ্লাইট। তৈরি হয়ে থেকো, জিনিসপত্র সব গুছিয়ে নাও। তোহা দিশেহারা বোধ করলো, বিপন্ন কণ্ঠে বলল, আজ সকালেও আপনি অন্যরকম কথা বলছিলেন রানু আন্টি, তাহলে হঠাৎ কি হলো? রানু যেন আচমকা রেগে গেল, কটমট করে বলল, হঠাৎ কি হলো মানে? এটা তো আগে থেকেই ঠিক করা ছিল তোহা। তুমি এখানে 2 দিনের মেহমান হয়ে এসেছ। জনম জনম ধরে থাকতে আসোনি। একদিন না একদিন তো তোমাকে যেতেই হতো। তোহা ভীষণ আহত হলো এই কথা শুনে। চোখে মুখে পড়ল মন খারাপের মেয়াদ ছায়া। এই রানু আন্টিকে সে চেনে না। সকালে তিনি চাইছিলেন তোহা আর আমি যেন এক হয়, আর এখন তিনি সম্পূর্ণ বিপরীত কথা বলছেন। তার ব্যবহারও বদলে গেছে। স্নেহময়ী দৃষ্টিতে ভর করেছে রক্ষতা। এই সব কিছুর পিছনে কি স্নেহার কোনো হাত আছে? তোহা এক ছুটে বাগানের সীমানা পেরিয়ে মেন গেটের কাছে গেল। আমিরের নাম ধরে ডাকতে লাগলো, আমির সাহেব শুনুন, যাবেন না প্লিজ। আমির গাড়িতে উঠতে নিচ্ছিল। তোহার চিৎকারে থামলো। অবাক হয়ে তোহার দৌড়ে আসা দেখলো। শাড়ি পরে দৌড়াতে তোহার বেশ কষ্ট হচ্ছে। আমিরের মনে পড়ে যায় তার সুন্দর স্বপ্নের দৃষ্টিটা, যে স্বপ্নে আজকাল সে রোজ দেখে। স্বপ্নে তাদের সম্পর্কটা স্বামী স্ত্রী। তোহা এত দূরে দাঁড়িয়ে থাকে না, খুব কাছে এসে ঝড় তুলে দেয়। ভালোবাসার দৃষ্টি নিয়ে তাকায়, আদরি কণ্ঠে কথা বলে। আমিরের তখন মনে হয় বাস্তব জীবনের চেয়ে স্বপ্নময় জীবনটা অনেক সুন্দর, অনেক মধুর। কিছু বলতে চাও? রানু আন্টি বলল কাল নাকি আমি ইটালি যাচ্ছি। আমিরের মুখ গম্ভীর হয়ে যায়, অস্পষ্ট স্বরে বলে, আমাকে তো এই ব্যাপারে কিছুই জানালেন না। হঠাৎ আমার মনে হয়েছে তোমার এখানে থাকাটা সেফ না, ইতালি চলে যাওয়াটাই ভালো। আমি কোথাও যেতে চাই না। হোক, আমি তবুও যাব না। ওখানে আমার কেউ নেই। এইখানে তোমার কে আছে? আমিরের পাল্টা প্রশ্নে তোহা থতমত হয়ে যায়। কি উত্তর দিবে ভেবে পায় না। আসলেই তো কিসের টানে সে থাকতে চায় এই দেশে। তার তো আপন বলতে ইটালির ওই রেশমা ফুপি আছেন। তিনি বাবার মৃত্যুর পর একবারও তোহার সাথে যোগাযোগ করেনি। অবশ্য মৃত্যুর খবর তিনি পেয়েছেন কি না সেটাও তোহা জানে না। সরি, আমি বুঝি আপনার কাছে খুব বোঝা হয়ে গেছি যে এত দ্রুত তাড়াতে চাইছেন। এখানে বোঝা হওয়ার প্রসঙ্গ কেন এলো? তোমাকে ইতালি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাকেই দিয়ে গিয়েছিলেন না তোমার বাবা? সেটাই পূরণ হয়ে গেলে আমি দায়মুক্ত হয়ে যাব। ও, আমি বুঝি শুধু আপনার কাছে দায়ভার, অন্য কিছু না। আমির এই প্রশ্নের উত্তর দিল না, ভিন্ন প্রসঙ্গ টেনে পড়ল। তোমার বাবার খুঁড়ির হদিশ পেলে তোমার সাথে যোগাযোগ করব। এসব নিয়ে চিন্তা করো না। তোহা মুচকি হাসলো। খুব মলিন দেখালো তার হাসিটা। আপনার কি মনে হয় আমি এই জন্য ছুটে এসেছি? আপনার সাথে কি শুধু আমার লেনদেনের সম্পর্ক? তাহলে কাল রাতে কিছুক্ষণ আগে এসব কি ছিল? আপনি আমার সাথে এসব কেন করলেন? আমার মন নিয়ে খেলা করছেন আপনি। আমি কি আপনার হাতের খেলনা যে যখন ইচ্ছা হবে কিস করবেন, ভালোবাসা দেখাবেন, আর যখন ইচ্ছা হবে দূরে পাঠিয়ে দায়মুক্ত হতে চাইবেন? এতই সহজ আপনার কাছে সব কিছু? তুমি রেগে যাচ্ছ মায়া, কাম ডাউন। সেট আপ! আমাকে মায়া বলে একদম ডাকবেন না আপনি। এই নামে শুধু আমার বাবা ডাকতেন। সরি। আপনি একটা জঘন্য লোক। আপনার থেকে কোনো সরি শুনতে চাই না আমি। দয়া করে আমার সামনে আর আসবেন না। তোহা অন্যদিকে ঘুরে চোখে জল মুছল। আমির আক্ষেপ নিয়ে বলল, ঠিক আছে, আর এই জঘন্য লোকের সাথে তোমার দেখা হবে না। এটা আমাদের শেষ দেখা। আমিরের এমন কথা শুনে তোহার বুকে উথাল পাতাল শুরু হলো। কিছু বলার আগে আমির দ্রুত প্রস্থান করলো। গাড়িতে বসে একবারও পেছন ফিরে দেখলো না। কিন্তু সে তো জানতো পৃথিবীর সবচেয়ে মিষ্টি মেয়েটা এই মুহূর্তে সমস্ত মন খারাপকে সঙ্গে করে একা দাঁড়িয়ে আছে। মুখে বিউটি মাস্ক লাগিয়ে ইজি চেয়ারে রিল্যাক্সে মুড়ে বসে আছে স্নেহা।
তার হাতের নখ পরিষ্কার করে তাতে নেল পালিশ লাগাচ্ছে নূরজাহান। স্নেহা গুনগুন করে গান গাইছে। চোখে শশার টুকরা থাকায় সে কিছু দেখতে পাচ্ছে না। চোখ বন্ধ চোখে নূরজাহানকে প্রশ্ন করলো, আমার রুয়াবজার শরবত কোথায় নূর? পাশের টেবিলেই আছে ম্যাডাম, হাত দিলেই পাবেন। স্নেহা টেবিলে হাত দিয়ে গ্লাস খুঁজছিল। এমন সময় আমির প্রবেশ করে ভিতরে। রুহু আফজাল গ্লাসটা নিয়ে স্নেহার হাতে তুলে দেয়। স্নেহা মৃদু হেসে বলল, থ্যাংক ইউ নূর। নূরজাহান সাথে সাথে আমিরের উপস্থিতির কথা জানাতে নিচ্ছিল। তখনই আমির ইশারায় তাকে চুপ হতে বলে। নূরজাহান ভয়ে চুপ করে যায়। আমির তাকে ঘর থেকে বের করে নিজে তার জায়গায় বসে। স্নেহা কয়েক শিপ শরবত খেয়ে বলল, থামলে কেন নূর? দ্রুত করো, আমার ফেসও তো ক্লিন করতে হবে। 25 মিনিট হয়ে গেছে অলরেডি। আমির নখ পরিষ্কার করার যন্ত্র তুলে নেয়। স্নেহার হাতটা হঠাৎ চেপে ধরে নখের মধ্যে সজোরে গেঁথে যায় সুজালো অংশটা। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে নখের ভেতর থেকে। তীব্র কষ্টে চেঁচিয়ে ওঠে স্নেহা। তার শরীরে অস্বাভাবিকভাবে কেঁপে উঠল। দারুণ চোখের উপর থেকে শশার টুকরো পড়ে যায়। সে চোখ মেলে আমিরকে দেখে বিস্মিত হয়। আমি শীতল এবং স্পর্শ কণ্ঠে জানতে চাইল, ডায়েরিটা কোথায়? স্নেহা নিজের হাত ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করে ব্যর্থ হয়। ব্যর্থতার প্রাণ অষ্টগত মিনতিস্বরে বলল, আমার হাত ছাড়ো আমির, এটা কেমন অসভ্যতা? প্লিজ, আমি ব্যথা পাচ্ছি। তোমাকে আরাম দেওয়ার জন্য আমি ধরিনি। ডায়েরি কোথায় বলে দাও, ছেড়ে দেব। কিসের ডায়েরি? আমি কোনো ডায়েরির কথা জানি না। মুখের ওপর মিথ্যা কথা শুনে আমির আরও রেগে যায়। ক্ষতের জায়গাটা শক্ত করে টিপে ধরে। রক্তস্রোত প্রবাহিত হয়। স্নেহা আকাশ চুমতে চিৎকার নিয়ে উঠল। তাড়াহুড়ো করে এক নিঃশ্বাসে বলল, আলমারিতে আছে ডায়েরি, চাবি আমার ড্রেসিং টেবিলে সেকেন্ড ড্রয়ারে পাবে। আমি স্নেহার হাত ছেড়ে উঠে দাঁড়ালো। সাথে সাথে অন্য হাত দিয়ে আঙ্গুলটা চেপে ধরলো স্নেহা। মনে হচ্ছে তার এই আঙ্গুল অবশ হয়ে যাচ্ছে। কতটা রক্ত বেরিয়ে গেছে। ক্ষীণ ব্যথা শিরশির হচ্ছে হাত। আমির আলমারি খুলে ডায়েরি বের করে দেয়ালের সাথে ঠেস দিয়ে প্রথম কিছু পাতায় চোখ বুলিয়ে নিয়ে পড়ল, তার মানে তুমি আসলে তুমি ফিয়ার কাছে আমার নাম করে চিঠি লিখতে? শুধু একবারই লিখেছিলাম, তাতে কি এমন হয়েছে? এগুলো মায়ের চিঠি, তার গ্যারান্টি কি? তোমাকে আর বিশ্বাস করতে পারছি না স্নেহা। মানে কি? এইসব কুবুদ্ধি তোমাকে ওই মেয়ে দিয়েছে, তাই না? তোহার কথা শুনে আমাকে সন্দেহ করলে। তুমি বিরাট ভুল করলে। আমি তোমার পাশে সারা জীবন থাকবো আমি, কিন্তু তোহা ক্ষণস্থায়ী। যেই দিন ও তোমার আসল সত্য জানতে পারবে, সেই দিন থেকে তোমার মুখও হাট দেখতে চাইবে না। সেটা আমার ব্যাপার, আমি বুঝে নেব। তোমার এসব নিয়ে চিন্তা করার দরকার নেই। ব্যাপারটা আর তোমার মধ্যে সীমাবদ্ধ নেই মিস রানুও এখন সব জানে। দেখো কখন সে তোহাকে বলে দেয়। আর রানু আন্টি কিছু বলবে না। তুমি কি মনে করেছ এভাবে তাকে সব জানিয়ে আমার বিরুদ্ধে কাজে লাগাবে? রানু আন্টি যদি না বলে, তাহলে আমি বলবো। তুমি জানো এটা তোমার জন্য ঠিক হবে না। আশা করি এই বোকামিটা তুমি করবে না। তোমাকে আমি অনেক বুদ্ধিমতী মেয়ে বলে জানি। আমির ডায়েরিটা হাতে নিয়ে চলে যাচ্ছিল। পিছন থেকে স্নেহা ক্ষিপ্ত কণ্ঠে বলল, আমি ওই মেয়েটাকে ছাড়বো না। ও কি অবস্থা করি তুমি নিজের চোখেই দেখবে। আমি পিছনে না তাকিয়ে বলল, আফসোস, সেই সুযোগটা তুমি আর পাচ্ছ না। কাল সকালে ফ্লাইটে ওকে আমি ইটালি পাঠাচ্ছি। স্নেহা এই কথা শুনে বকা বনে গেল। সে ভাবেনি আমির এত দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলবে। অবশ্য স্নেহা তো এটাই চেয়েছিল, কিন্তু তবুও তার কেমন একটা খটকা লাগে। সে যা চায় তা আমির এত সহজে কেন করবে? ঠিক রাত 10টায় রানু আমিরকে ফোন করে অস্থির কণ্ঠে জানায়, তোমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আবির, তুই দ্রুত এখানে আয়। মানে ও বাড়ি থেকে বের হলো কিভাবে? গার্ডরা কি করছিল? আমি কিছু বুঝতে পারছি না। সারাদিন দরজা বন্ধ করে ঘরে বসেছিল। রাতে আমি ডিনারের জন্য ডাকতে এসে দেখলাম ঘরে নেই। সারা বাড়ি খুঁজেও কোথাও পেলাম না। থাকো, আমি আসছি। ফোনটা রাখা মাত্র আমির বেসামাল হয়ে পড়ে। তার চোখে ঘুম উবড়ে যায়। ঠিপ ঠিপ করতে থাকা বুক নিয়ে তীব্রত গতিতে গাড়ির চাবি হাতে নিয়ে বেরিয়ে পড়ে। নিচে লিভিং রুমে আউচে বসে মনের সুখে টিভি দেখছিল স্নেহা। তার একটা আঙ্গুলে ব্যান্ডেজ লাগানো। আমিরকে হন্তদন্ত হয়ে বের হতে দেখে খুব শান্ত গলায় প্রশ্ন করে সে, কই যাও? আমি চোখ গরম করে তাকাই। এবার চেয়াল শক্ত করে বলে, এসবের পেছনে যদি তোমার হাত থাকে তাহলে আই উইল কিল ইউ। পাঠক পাঠিকারা, আপনাদের কাছে কি মনে হয় তোহাকে কে কিডন্যাপ করতে পারে? স্নেহা নাকি অন্য কোনো গোপন শত্রু?
অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নেক্সট পর্বে আগামীকাল।